প্রচুর যাকে বলে, আমি মোটেই তত ছবি তুলি না। 30 টঙ্কা 40 টঙ্কা 40 টঙ্কা 40 টঙ্কা। আমার বেশ একটা গুপি বাগা মানে ফিল হচ্ছে। थोड़ा थोड़ा सा मैं होने लगा बेकाबू, थोड़ा सा तूने भी तो किया है इशारा। কলকাতা থেকে মাত্র 5.5 ঘন্টার দূরত্ব, পশ্চিমবঙ্গে নয়, উড়িষ্যার একটা নতুন অফবিট ঝাউবনে ঘেরা সুন্দর সি বিচ, সঙ্গে একটা দুর্দান্ত নেচার ক্যাম্প। চলো আজ তোমাদের নিয়ে যাব দাগাড়া। দীঘা, পুরী, মন্দারমণি, চেনা গন্ডি ছাড়িয়ে অফবিটের খোঁজ থামেনি বেড়াতে ভালোবাসা বাঙালির। হোক না সেই একই বঙ্গোপসাগর, তবু চাই নতুন নতুন সমুদ্র সৈকত, নতুন বিচ প্রপার্টি। আর সেই খোঁজেই কখনো উঠে আসে বাগদা, কখনো দুবলাগড়ির নাম। খুব বেশি দিন হয়নি, এই তালিকাতেই এবার নতুন সংযোজন দাগাড়া। অফবিট বেড়ানো, ছোট্ট উইকেন্ড ট্রিপ, বিচ ডেস্টিনেশন, সঙ্গে কবজি ডুবিয়ে খাওয়া আর চেটে পুটে মজা। হ্যালো বন্ধুরা, যা যা বললাম সবই থাকছে এই পর্বে। তাই এই বর্ষায় তোমরাও যদি টুক করে একটা উইকেন্ডের লং ড্রাইভ বা অফবিট বিচ ডেস্টিনেশন প্ল্যান করো, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলো না। তোমরা যারা ট্রেনে আসবে কিংবা গাড়িতে লম্বা রোড ট্রিপ প্ল্যান করছো, তারা কিভাবে দাগাড়া পৌঁছবে, চলো একবার খুব তাড়াতাড়ি সেটা দেখে নিই। দীঘা থেকে মাত্র 51 কিলোমিটার দূরে এই দাগাড়া, মানে সহজ ভাষায় বললে ভারতের ম্যাপের পূর্ব উপকূল ধরে এগোলে বাংলা পেরোতে না পেরোতেই অনায়াসে পৌঁছে যাওয়া যায় এই বিচে। তোমরা যারা ট্রেনে আসবে তারা সকাল সকাল সাঁতরাগাছি থেকে ধরে নিতে পারো ধৌলি বা ইস্ট কোস্ট এক্সপ্রেস। খুব জোর 2.5 ঘন্টার জার্নি। নামতে হবে জলেশ্বরে। আর যারা সড়ক পথে আসবে তাদের জন্য কলকাতা থেকে দাগাড়ার দূরত্ব 225 কিলোমিটার। অগস্টের সকালে বৃষ্টি মাথায় করেই আমরা রওনা দিয়েছি হুগলি থেকে। আজকের রোড ট্রিপ 261 কিলোমিটারের। গুগল বলছে 5.5 ঘন্টা লাগবে। দিল্লি রোড ধরে ডানকুনি পেরিয়ে সেই চেনা 16 নম্বর জাতীয় সড়কের রুট। তারপর কোলাঘাটে আলুর পরোটা আর চা দিয়ে ব্রেকফাস্ট। কখনো মেঘ, কখনো ঝিরঝিরে বৃষ্টির মধ্যেই বেলদা দাঁতন পেরিয়ে পৌঁছলাম জলেশ্বরে। জলেশ্বর থেকে দাগাড়া আরো 33 কিলোমিটার পথ। এই রাস্তাটা আমরা ধরেছি জলেশ্বর পশ্চিমবঙ্গ রোড। এই রাস্তাটা বাজে হচ্ছে 11:29। এই রাস্তাটা ধরার আগে যে টার্নটা, সেটা গুগল ম্যাপ ভুল দেখায়। গুগল ম্যাপ দেখায় ডান দিকে নেমে বাঁ দিকে ঘুরতে হবে। অ্যাকচুয়ালি ওটা প্রথম থেকেই বাঁ দিকেই কাট, বাঁ দিকেই ঘুরতে হবে। NH 16 ধরে যারা আসবে তারা গুগল ম্যাপের বলা কথা অনুযায়ী বিভ্রান্ত হবে না কোনোভাবেই। খুব সতর্কভাবে রাস্তার বাঁ দিক ধরে আগে থেকেই আসবে, কারণ বাঁ দিকের যে কাটটা, যেটা এই জলেশ্বর পশ্চিমবঙ্গ রোড ধরায়, সেটা এতই ছোট, সেটা কিন্তু মিস করে যাওয়ার একটা আশঙ্কা আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থাকার জন্য খুব বেশি বিকল্প এখনো নেই দাগাড়ায়।
কিছুটা দূরে দুটো হোটেল আছে, তবে আমরা এখানে উঠেছি দাগাড়া নেচার ক্যাম্পে। সমুদ্র সৈকত থেকে খুবই কাছে, বড়জোর 200 মিটারের মধ্যেই এই নেচার ক্যাম্প। এই অল্প কিছুক্ষণের মধ্যেই দাগাড়া নেচার ক্যাম্পে আমার একটা দারুণ পছন্দের জায়গা হচ্ছে, সেটা হচ্ছে এই টানেলের মতো। এই যে পুরো গাছগাছালি দিয়ে একদম সুন্দর একখানা বলতে পারো গার্ড অফ অনারের মতো ব্যবস্থা করা আছে। আর এই আঁকা বাঁকা ফুলের আশপাশ দিয়ে এই যে রাস্তা ওদের ডাইনিং অবধি পৌঁছতে হয়, সেটাও কিন্তু খুব সুন্দর। চলো এবার যেখানে ডাইনিং সেখানে সারাদিন কি বন্দোবস্ত থাকে, স্পেশালি এই দাগাড়া নেচার ক্যাম্পে, সেটাও কিন্তু একটা এখানকার অন্যতম সেরা আকর্ষণ, মানে থাকার সঙ্গে খাওয়াটা। এখানে দেখতে পাচ্ছ বেশ একটা বেগুনের ভর্তা, তার সঙ্গে এটা আলু সেদ্ধ, এটা আলু ভাজা মনে হচ্ছে, বেগুন ভাজা, এটা হচ্ছে ভোলা মাছ ভাজা যেটা আমরা সবাই জানি। চিংড়ি মাছের ভর্তা। এটা চিংড়ির ভর্তা মানে চিংড়ি বেটে যেটা করে সেটা। আর এটা হচ্ছে ভোলা মাছের মাথা দেখতে পাচ্ছি, এটা একটা গ্রেভি ঝোল। আর মিক্সড ভেজ, ডাল, ডাল, দাদা পাশ থেকে প্রম্পট করছে কিন্তু আমায়, পাঁপড় শাকা, স্যালাড, এটা ইলিশ মাছ, ভাত, ইলিশ মাছের সরষে দিয়ে তেল ঝাল, তেল ঝাল। যা বুঝতে পারছি, এই খাবার খেতে খেতে ক্যামেরার দিকে তাকিয়ে তোমাদের সঙ্গে কথা বলা এবং সেটাও ইলিশ মাছ ম্যানেজ করতে বলতে কঠিন কাজ। চলো দেখা যাক। সত্যি বলতে কি, চিংড়িটা খেয়েই দিল গার্ডেন হয়ে গেছে। সবজিটাও টেস্ট করি, আলু ভাজা, বেগুন ভর্তা বা আলু যেটা পেঁয়াজ দিয়ে মাখা আলু ভাতেটা, ওগুলো কেমন খেতে আমরা সবাই জানি, ওগুলো আমরা সবাই জানি, ওগুলো বলছি না। চিংড়িটা সত্যি ভালো লাগলো খেয়ে। হ্যাঁ, ভেটকির গ্রেভিটা যেটা ঝোল বলে ভোলা, ও সরি ভোলা। আচ্ছা, এটা কিন্তু আমরা এগুলো মানে স্পেশাল কোনো কিছু লাঞ্চ খাচ্ছি তা নয়, এটা কিন্তু আমরা একদম প্যাকেজের সঙ্গে যে লাঞ্চটা সেটাই খাচ্ছি। হ্যাঁ, একদম। মাছটা একটু খেয়ে টেস্ট করে, খুব ভালো, মাছটা ফ্রেশ। তেল ঝাল, এরকম লাঞ্চ কখনো করেছিস আগে? সব রকম মাছ আগে খেয়ে না না, আমার তো বেশ একটা গুপি বাগা মানে ফিল হচ্ছে, মনে হচ্ছে হাততালি দিয়ে আমরা এরকম আনিয়েছি, যেটা নয় যদিও। ইলিশটা অন্যরকম খেতে। প্রথমবার ইলিশ মাছে কারি পাতা খেলাম। আমি একটা অনেস্ট কনফেশন করছি, আমি জেনারেলি কারি পাতার স্মেলটা অত পছন্দ করি না, আমি দোসাতেও সেই কারণে সাম্বার বা এগুলো অ্যাভয়েড করি। বাট আমার এই সর্ষের সঙ্গে সর্ষে দই আর তার সঙ্গে কারি পাতার টেস্টটা অদ্ভুত সুন্দর লাগে। একদমই তাই, মানে টেস্ট বাডের মানে মনে হলো অন্য কিছু গিয়ে একটা হিট করেছে। অচেনা সিলেবাস ইলিশের। মানে আমার লাইফে খাওয়া মাছ ভাতের বেস্ট মেনুর মধ্যে এটা ডেফিনেটলি থাকবে। এই যে রাস্তা, পায়ে চলা পথ, গাড়ির চাকার মার্কও রয়েছে, এখানেই একটা চার মাথার জাংশন। আমরা এখন তার ডান দিকটায় যাব। ডান দিকে হচ্ছে ঝাউবন, আর এই ঝাউবন দিয়েই এই ঝাউবনের রাস্তা, এদিকেই হচ্ছে সমুদ্র। এখানে বোর্ড করা আছে, খুব সুন্দর করে বর্ণনা দেওয়া আছে সমুদ্র, কিন্তু বোর্ডের যে লেখাটা আছে সেটাকে ব্রিটিশরা সবসময় বলে গোল 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 একটা বর্ণনা দেওয়া আছে। আশা করছি কেউ না কেউ তো পড়তে পারবেনই নিশ্চয়ই।
ওইখানে একটা ভেড়ি আছে, পুরো জায়গাটা একটা নেট দিয়ে ঘেরা রয়েছে। আর এই হচ্ছে আমরা দেখো পুরোটা ঝাউবন। হঠাৎ বালি শুরু হয়ে গেল, মানে সি বিচ কিন্তু শুরু হয়ে গেছে। আর জাস্ট আমার না- আমাদের দাগাড়া নেচার ক্যাম্প থেকে খুব বেশি হলে আমার যেটা মনে হয় 100-150 মিটার। আবার একটা খুব তার খারাপ মধ্যেই- জিনিস মনে হয়েছে উইকেন্ড, হ্যাঁ, মানে এখন দীঘা পুরীর যা অবস্থা, তাতে আজকের দিনে সত্যজিৎ রায়কে হত্যাপুরী লিখতে হলে ওটা আর হত্যাপুরী হতো না, কিন্তু এই জায়গাটা আইডিয়াল ওই কাজের জন্য, মানে আর- পুরো গা ছমছমে একটা ফিলিং। আর আমরা এতক্ষণ একটা ঝাউবন পেরিয়ে এলাম। সত্যি বলতে কি পশ্চিমবঙ্গের যতগুলো প্রমিনেন্ট বিচ ডেস্টিনেশন এই মুহূর্তে, সেখানে তো প্রায় ঝাউবন পাওয়াই যায় না। ঝাউবন খুঁজতে গেলে অফ বিটেই যেতে হয়। এখানে কিন্তু এখনও সমুদ্র, বিচ, বালিয়াড়ি এগুলোর সঙ্গে ঝাউবনের যে সেই পুরনো চার্মটা, মানে 80 দশকের দীঘা বা শঙ্করপুর, তার যে চার্মটা ছিল সেটা ইনট্যাক্ট আছে। উল্টো দিক কেমন? সুন্দর, আমার মনে হয় কথা না বলে ওটাই দেখানো উচিত। একদম, চলো সেটাই তোমাদের দেখাই। এই যে নৌকো, এতক্ষণ এই নৌকো নিয়ে প্রচুর ছবি তুললো। নৌকোর পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে প্রচুর যাকে বলে, আমি মোটেই তত ছবি তুলি না। অন্য এমন অনেকে ভাবে তোলে। নৌকোটা হাইজ্যাক করেছে, মানে নৌকোটা সবে রং করা হয়েছে, দূর থেকে বোধহয় নৌকোর মালিক ভাবছে রং মিস্ত্রি এসছে। না না, মানে কোনো সমুদ্রে এসে না, এখানে এখানে আজ যদি কারো কোনো মিউজিক ভিডিও বা কোনো ফটোশ্যুট করার থাকে, বা তার জন্য যেন একটা সেট মনে হচ্ছে সাজানো আছে। সত্যি সত্যি বল তুই, ফ্রম ফটোগ্রাফার্স পার্সপেক্টিভ। একদম। এবং সব থেকে সুন্দর হচ্ছে যে এই সময় যে লাইটটা রয়েছে, জাস্ট বিচের অ্যাটমসফিয়ারটা তোমরা ভাবো, এই পর 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 মনে হচ্ছে না একদম পুরো ছবির সেটের মতো, মানে যেভাবে সব নৌকোগুলো রাখা। এখানে কিন্তু প্রচুর মাছ ধরার নৌকো রয়েছে। হ্যাঁ, মাছের এখানে অনেক গল্প, সেটা তোমরা যত ভ্লগটা দেখবে তত জানতে পারবে। পুরোটা হয়তো আজ নয়। আশা করছি আজকে নয়, হ্যাঁ, কাল সকালে এখানে সকালে একেবারে যারা মাছ ধরতে যান হ্যাঁ। তাদের কিরকম কর্মব্যস্ততা থাকে সেটাও তোমাদের দেখাতে আর পারবো। তার প্রস্তুতি কিরকম হয় সেটা এখনই দেখাবো, একদম। সামনেই হচ্ছে সেটা। একদম, চলো। জাল টাল রীতিমতো রেডি হচ্ছে, হ্যাঁ, দেখি গিয়ে। পাহাড়ে অফবিট খোঁজাটা এখন অনেক মানুষেরই নেশার মতো। আমরাও পাহাড় জঙ্গলে বেশ কিছু অফবিট এর আগে খুঁজেছি, কিন্তু এই 2024-এ প্রথমবার অফবিট সমুদ্রের প্রেমে পড়লাম। এবং বিশেষ করে সেটা যদি উড়িষ্যার সমুদ্র হয়, তাহলে যেন অন্য রকম সুন্দর, এখনও আনএক্সপ্লোর্ড। ঠিক এরকমই একটা সি বিচ আমরা তোমাদের কাছে নিয়ে এসেছিলাম কিছুদিন আগে, যেটা খুঁজে বের করার ক্রেডিট সম্পূর্ণভাবে প্রদীপ্তর। সেটা হচ্ছে শিয়ালি সি বিচ। তোমরা যদি সেই ভ্লগটা মিস করে গিয়ে থাকো, তাহলে অবশ্যই এই ভ্লগটা দেখার পর লিঙ্কটা নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকলো, দেখো। দুর্দান্ত লাগবে, পারলে গিয়ে 2 দিন কাটিয়ে এসো। এই দেখো নৌকোয় পুরো জাল রয়েছে, আর এই হচ্ছে দাদাদের জাল, এখনো শুকনো, মানে এটা নিয়ে দাদারা যাবেন সম্ভবত রাতেই বেরোবেন, আর সকালে বোধহয় ফিরে আসেন। একবার দেখি দাদাদের সঙ্গে যদি কথা বলা যায়। আচ্ছা, রাতে আপনারা কখন বেরোবেন? রাতে সকাল সকাল সকাল। সকাল ভোর ভোর যাই না, আর ফিরে আসেন কটায়? সকালবেলা সকালবেলা 7টা। 7টায়? তার মানে কালকে 7টার সময় এলে এখানে মাছ টাছ আপনাদের কি পাওয়া গেল জানা যাবে? সবই মিলবে। আচ্ছা, ঠিক আছে। মাছ ধরে এইখানেই আসেন তো? এখানেই। আচ্ছা, আপনার নাম? প্রতাপ। প্রতাপ।
তাহলে আমরা প্রতাপদা কালকে সকালবেলা কত মাছ পেলো সেটা কিন্তু দেখতে আসছি, তাই তো? সব মিলিয়ে এই নেচার ক্যাম্পে রয়েছে 6টা রুম, এর মধ্যে 2টো এসি কটেজ আর 3টে নন এসি। এছাড়া তোমরা যারা গাড়ি ভাড়া করে বা নিজেদের গাড়ি নিয়ে আসবে তাদের জন্য ড্রাইভারদের থাকার আলাদা ঘরও আছে এখানে। চলো এবার তোমাদের আমাদের রুমটা দেখাই। দাগাড়া নেচার ক্যাম্পে আমি আর প্রদীপ্ত যে রুমটায় আছি সেটা হচ্ছে একটা এসি কটেজ। এটা মূলত একটা ডাবল বেড অকুপেন্সি বলতে পারো। তোমরা বিছানার সাইজটা দেখেও বুঝতে পারবে যে 2জন অ্যাডাল্টের জন্য এবং 2জন অ্যাডাল্টের সঙ্গে একজন বাচ্চা যদি থাকে তাহলেই এটা ঠিক আছে। 3জন অ্যাডাল্টের জন্য বোধহয় জায়গাটা একটু কম হয়ে যাবে। আর বিছানার দুপাশে কিন্তু যেমন জিনিসপত্র রাখার জায়গা আছে তেমনই চার্জিং পয়েন্টও আছে। এছাড়া এসি রুম আগেই বলেছি, এসিটা দেখতেও পেয়েছো, তার পাশেই কিন্তু একটা ভোল্টেজ কন্ট্রোল করার সিস্টেমও আছে এখানে। তার কারণ কোস্টাল এরিয়ায় অনেক সময়ই তোমরা জানো যে পাওয়ার একটা বড় সমস্যা, পাওয়ার ব্যাকআপও অনেক সময় সমস্যা। আমরা কিন্তু যখন থেকে এসেছি সুন্দর এসি চলছে, কোনো সমস্যা আমাদের পাওয়ার নিয়ে হয়নি। এবারে রুমের এদিকটা যদি দেখো, এখানে একটা সোফা যেমন আছে বসার, তেমনই একটা কাবার্ডও করা আছে যেটার সঙ্গেই আয়না আছে। আর এই সোফার পাশের যে দেওয়ালটা সেখানে ওরা কিন্তু 2টো ছোট ছোট পেন্টিং লাগিয়ে রেখেছেন, মানে ছোটর মধ্যেও জায়গাটাকে সাজানোর একটা সুন্দর প্রয়াস আছে। আর আমি যেখান দিয়ে ঢুকলাম দরজাটা দিয়ে, সেখানেও তোমরা আগেই দেখলে যে এখানে কিন্তু জামা কাপড় রাখার হুক হ্যাঙ্গার ওখানেও আছে। আবার এই কাবার্ডের ভেতরে অনেকটা স্পেস, 3টে তাক আছে, তার সঙ্গে কিন্তু জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গারের ব্যবস্থা করা আছে। এবার ধীরে ধীরে চলো তোমাদের ওয়াশরুমের দিকটায় নিয়ে যাই। ওয়াশরুমটাও রুমটার মতোই ছোটর মধ্যে ছিমছা। এই যে ঢুকেই আয়না, তার সঙ্গে একটা ওয়াশ বেসিন, এদিকে আছে টাওয়েল যেটা ওরাই দিয়েছেন, আর এখানে বেসিনের পাশে একটা টয়লেট্রিজ রাখার কিন্তু জায়গা আছে। এখানে আছে একটা কমোড আর এদিকে শাওয়ার। এখন এই রুমের ট্যারিফটা বলছি না, তার কারণ হচ্ছে এখানে কিন্তু অনেক রকম রুম আছে, সেগুলোও তোমাদের দেখাতে হবে। এবং রুমের ভাড়া কিভাবে বুক করবে সেগুলোর জন্য ব্লগটা শেষ পর্যন্ত দেখো। আর তারই সঙ্গে বুকিং ডিটেলটা ডেসক্রিপশনেও আলাদা করে দেওয়া থাকবে। শুনতে পাচ্ছ কতটা জানি না, একদিকে সমুদ্রের আওয়াজ আসছে হাওয়ার সঙ্গে, তার সঙ্গে প্রবল স্বরে ঝিঁঝি ডাকছে, আর এই রকম একটা আলো আঁধারি আর এই দুর্দান্ত লাইটিং, তার মধ্যেই দাগাড়া নেচার ক্যাম্পে আমরা রয়েছি। আর বুঝতেই পারছো সন্ধ্যের সময় মানে দাগাড়া নেচার ক্যাম্পের সব থেকে বড় আকর্ষণ যেটা তোমাদের সবার ফেভারিট, সেটা কিন্তু বারবিকিউ। তো তারও বন্দোবস্ত হচ্ছে, সবই দেখাবো। তবে তার আগে অবশ্যই নিশ্চয়ই তোমরা জানতে চাও যে বারবিকিউয়ের ক্ষেত্রে খরচপাতি সেটা কীরকম। তোমাদের বলে দিই যে তোমরা যদি বড় গ্রুপ হও, 1 কেজি চিকেন, তাতে মোটামুটি ওরা যেরকম পিস করেন 18 পিসের কাছাকাছি হয়, সেটা কিন্তু খরচ পড়ে 500 টাকা। আর যদি তোমরা ছোট গ্রুপ হও, তোমাদের অ্যাপেটাইটের ওপর 500 গ্রাম চিকেন, সেটাও কিন্তু ওরা বারবিকিউ করে দেন। আর যদি অন্য কোনো কিছুর বারবিকিউ করতে চাও, সেটা কিন্তু ওদের সঙ্গে আগে কথা বলে নিতে হবে।
সন্ধ্যের মেজাজটা আরো জমিয়ে দিয়ে বাবলু ভাই বসে পড়লো চিকেন বারবিকিউ রেডি করতে। সেঁকা চিকেনের স্বাদ তো দারুণ ছিলই, তবে তার থেকেও বড় চ্যালেঞ্জ ছিল ডিনারের জন্য পেটে জায়গা বাঁচিয়ে রাখা। তাই সেদিন রাতের মেনুতে আমাদের জন্য ছিল রুটি চিকেন। গুড মর্নিং ফ্রম দাগাড়া। তো চলে এসেছি সকাল সকাল বিচে, এবং আজকে একটু মেঘলা, ফলে সানরাইজ দেখার তো কোনো চান্স ছিল না। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ এখন পর সব দেখো, আমি তোমাদের জাস্ট ফার্স্টে পরিবেশটা কীরকম এখানে সেটাই দেখানোর চেষ্টা করছি। পর নৌকোগুলো, এগুলো একটু আগেই এক একটা করে উঠে আসছিল সমুদ্র থেকে, এবং তখন গল্পটা জানছিলাম। আসলে এই দাগাড়া এটা কিন্তু হচ্ছে বলতে পারো একেবারে জেলেদের গ্রাম। সাত সকালের সৈকতে অন্য ব্যস্ততা। জেলে নৌকোগুলো সবে ফিরেছে, চলছে জালে পড়া মাছ ঝাড়াই বাছাই। কোনোটা এখনো লাফাচ্ছে, একদম টাটকা। আপাতত চলছে দরদাম। নিলাম শেষে এখান থেকেই পাইকারি বাজারের জন্য মাছ কিনে নিয়ে যায় আড়তদার। আসলে মৎস্যজীবীদের একচিলতে গ্রাম এই দাগাড়ায় রোজ নামচা চলে অদ্ভুত গতিতে। সেই কোন ভোর রাতে ভরা জোয়ারে 2-3টের সময় নৌকো ভাসিয়ে বেরিয়ে পড়া, তারপর ভোরে ফিরে আসা। কোনোদিন চওড়া হাসি, কোনোদিন খালি হাত। সমুদ্র, আবহাওয়া আর অদৃষ্টের খামখেয়াল নিয়েই ওদের জীবন। এই যে টায়ারের দাগ দেখছো, এগুলো কিন্তু ট্র্যাক্টরের টায়ারের দাগ। এবার প্রশ্ন হতে পারে তোমাদের, যে এই সমুদ্রের ধারে ট্র্যাক্টর কি করছে? এই যে চাকার দাগটা, এই টিথটা, এই টায়ার টিথটা কিন্তু অ্যাবসলিউটলি ট্র্যাক্টরের চাকাতেই হয়। এই ট্র্যাক্টরগুলো যখন একদম বলতে পারো সৈকতের কাছাকাছি জেলে নৌকোগুলো চলে আসে, তখন সেগুলোকে তো টেনে আনাটা একটা কঠিন কাজ। তখন ট্র্যাক্টরগুলো ওই পর্যন্ত পৌঁছে যায়, মানে যতটা পর্যন্ত এই মুহূর্তে ঢেউ আসছে প্রায় সেই পর্যন্ত পৌঁছে যায়। ওই দূরে আরও সব নৌকোগুলো রয়েছে। ট্র্যাক্টরগুলোর সঙ্গে নৌকোগুলো বেঁধে দেওয়া হয়, এবং এই ট্র্যাক্টরে নৌকো বেঁধে বাকি ওরা টেনে নিয়ে চলে আসেন। তখন এইখানে এসে নৌকোগুলো, যে নৌকোগুলো কিন্তু এখানেই স্থানীয় যারা মৎস্যজীবী তাদের, আবার এখান থেকে ধরো মোটামুটি ওই পাশটায়, যে ওই দিকটা কিন্তু মোহনা, সুবর্ণরেখা নদীর মোহনা, ওদিকে আবার 3-4-5 কিলোমিটার বাদে হয়তো আবার অন্য কোনো মৎস্যজীবীদের গ্রাম আছে, সেখানে কিন্তু তারাও এই একইভাবে নৌকোগুলোকে নিয়ে আসেন। এই যে নৌকোটা দেখো, এটা কিছুক্ষণ আগেই ফিরে এসেছে বেশ, এবং মাছের কাজ হয়ে গেছে, মানে মাছ বের করা হয়ে গেছে এখান থেকে। আবার পরের দিনের জন্য প্রস্তুতি নেওয়া হবে। তার আগে জাল এখানে
গুটিয়ে রেখে গেছেন ওরা। একটু আগে একটা ছবি দেখছিলে না, যে জাল ছাড়াচ্ছিলেন, এই জাল ছাড়ানোটা বড্ড কঠিন একটা কাজ, সেটাতে অনেকটা সময় লাগে। এই নৌকোগুলোয় যেমন দাঁড় আছে তেমনই কিন্তু মোটরের প্রভিশনও আছে, কিন্তু বর্ষাকাল এবং যে কোনো সময় নষ্ট হতে পারে। মোটরগুলো সব ডিট্যাচেবল, সেই জন্য ওরা যখন মানে বাড়ি যান নৌকোগুলো রেখে এখান থেকে, তখন মোটরগুলো খুলে নিয়ে যান। আমরা অনেক সময় দেখি না যে খবরে হচ্ছে যে সাইক্লোনিক ওয়েদারে মৎস্যজীবীদের বারণ করা হচ্ছে যেতে। এই যে নৌকোগুলো দেখো, কোনো ছাউনি নেই, কোনো প্রোটেকশন নেই, ডে ইন ডে আউট প্রত্যেক দিন কোনো ছুটি ছাড়া এই নৌকোগুলো 5-6-7 ঘন্টার জন্য সমুদ্রে যায়, আবার ফিরে আসে। ফলে সেই কারণেই ওদের কাজটা এত কঠিন এবং পুরোপুরি প্রকৃতির ওপর নির্ভরশীল হয়েই ওরা থাকেন। আর এই যে মাছগুলো দেখো, এই জায়গাটাতে স্টোর হয়, মানে যখন প্রথম মাছগুলো ধরা হয় এই জায়গাটাকে গলুই বলে, এইখানেই পুরো মাছগুলো থাকে। তখন ওরা বের করছিলেন, আমরা দেখছিলাম, পুরোটা ক্যাপচার করার আগেও পুরোটা মানে নিজেদের চোখে দেখছিলাম। এত অদ্ভুত সুন্দর একটা অভিজ্ঞতা না। তোমরা যদি দাগাড়া আসো, সকালটা মোটামুটি সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত সময়টা বোধহয় এখানেই কেটে যাবে। ঠিক এই মুহূর্তে সমুদ্রের আপডেটটা কীরকম সেটাও তোমাদের দেখিয়ে দিই। পুরো ওভারকাস্ট দেখছো, চারপাশে মেঘ। এদিকে দেখো ঝাউবন, এদিকটাও পুরো মেঘে ঢেকে রয়েছে। অবশ্য আমরা অগাস্টে যখন এসেছি তখন এটা তো এক্সপেকটেশনে ছিলই। ওই মেঘটা দেখো কীরকম। এখন কিন্তু আস্তে আস্তে জোয়ার হচ্ছে, জল বাড়ছে একটু একটু করে, এবং সমুদ্র কিন্তু আরও কাছে আসছে। মোটামুটি 10টা নাগাদ সমুদ্র কিন্তু এখানে প্রায় এই এত কাছাকাছি চলে আসে। দাগাড়া নেচার ক্যাম্পে আমরা তো এসি কটেজে আছি, কিন্তু আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা একটা উডেন কটেজ, তার বাইরের ব্যালকানির মতো একটা জায়গা বলতে পারো। এই জায়গাটা না খুব সুন্দর, কারণ এখান থেকে পুরো মানে ক্যাম্পাসটা যে এই জায়গাটার, তার সঙ্গে বাগানটা দেখা যায়। এখানে প্রচুর ফুল গাছের ব্যবস্থা ওরা করেছেন। আর এই যে আই লাভ দাগাড়া, তার পেছনের যে ঘাসের অংশটা একটা করা আছে, মানে তোমরা এখন বাঁ দিকটা দেখছো যেখানে প্রচুর ফুলের গাছ আছে, আর এই যে ডান দিকে এখানে যে ঘাস দিয়ে যে অংশটা, সেখানে একটা প্ল্যাটফর্ম মতো করে একটু উঁচু করা আছে। এটাতে আসলে ওদের টেন্ট পাতার জায়গা। মানে এখন অগাস্ট মাস, ভরা বর্ষাকাল, তাই টেন্টগুলো সব খুলে রাখা আছে। কিন্তু অক্টোবর থেকে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত যতদিন একটু শীতকাল ঠান্ডা ভাবটা থাকে, অনেকেই কিন্তু এসে টেন্টে থাকেন যারা বাজেট ট্রিপ করেন। টেন্টের ওয়াশরুমগুলো পেছন দিকে আছে। আর এই টেন্টগুলোর কিন্তু ভাড়া হচ্ছে মাথা পিছু দিন প্রতি 1200 টাকা করে। উডেন কটেজের বাইরেটা তো দেখলে, চলো এসো এবার ভেতরটা দেখে নিই। এখানে এই কটেজটা ঢুকেই যেটা প্রথম চোখে পড়ছে সেটা হচ্ছে জায়গাটা কিন্তু বেশ অনেকটা ছড়ানো। আচ্ছা, আগেই একটা ডিসক্লেমার দিয়ে দিই, এই কটেজটা কিন্তু তোমরা যে অবস্থায় দেখছো সেটা পুরোপুরি তৈরি নয়, কারণ বর্ষাকাল অফ সিজন, এই সময়টা ওরা একটু রিনোভেশনের কাজ করছেন এর মধ্যে। ফলে তোমরা কোনো পেন্টিং, ওয়াল হ্যাঙ্গিং, ডেকোরেশন সেরকম দেখতে পাচ্ছ না, কিন্তু ফেসিলিটিগুলো তোমাদের এখান থেকে বলে দিই। এটাও আমাদের কটেজের মতোই 2 জনের থাকার জন্য আদর্শ। 2 জনের সঙ্গে একজন বাচ্চাও হতে পারে, তবে 3 জন অ্যাডাল্ট কোনো মতেই হবে না। আর যেহেতু এখানে এসির প্রভিশন নেই, এই দেখো বিছানাটা দেখে নাও, তাহলে বুঝতে পারবে যে 2 জন থাকার জন্যই সব থেকে ঠিকঠাক। যেহেতু এই রুমটাতে এসি নেই, একটাই সুবিধে যে আর পুরোটা কাঠের, ফলে গরম কিন্তু খুব যে লাগবে এরকম মনে হচ্ছে না। একটা ফুল লেংথ মিরর আছে তৈরি হয়ে নেওয়ার জন্য, একটা এসির পয়েন্টও করা আছে, মানে প্রভিশনটা রেখেছেন। পরে চাহিদা অনুযায়ী মনে হচ্ছে ব্যবস্থা পরিবর্তন হবে। ওয়াশরুমটাও কিন্তু
রুমটার মতোই বেশ বড় এখানে ওয়াশরুমের জায়গাটা, অন্তত আমাদের এসি কটেজটার থেকে কিন্তু বড়। কোমোড আছে, জেট স্প্রে আছে দেখা যাচ্ছে, এদিকে আমাদের রুমের মতোই শাওয়ারটাও আছে, বেসিন, তার পাশে মিরর, ওয়াল হ্যাঙ্গিং মানে হুকগুলো আছে, এখান থেকে জিনিসপত্র ঝুলিয়ে রাখা যাবে। এই নন এসি উডেন কটেজগুলোর ভাড়া কিন্তু টেন্টের থেকে একটু বেশি। এখানে পার হেড পার পার্সন প্রতিদিন লাগবে তোমাদের 1500 টাকা করে। বাংলায় একটা প্রবাদ আছে না, সব ভালো যার শেষ ভালো। তো শেষ হবে এটা ভেবেই কিরকম একটা খারাপ মানে লাগে। একটা মন খারাপ তো থাকেই, যে কোনো জায়গায় সেই জায়গাটা খুব পছন্দ হয়ে যায়, সেখান থেকে ফেরার আগে একটা মন খারাপ যত বেশি ট্রাভেল করি না কেন ওটা একটা রেগুলার এখন হয়। বলতে থাক, বড় ভালো বলছিস। কিন্তু কথা হচ্ছে খুব পছন্দের একটা ব্রেকফাস্ট পেয়েছি, একদম অলমোস্ট শ্যাঁকা শ্যাঁকা 3 কোনা পরোটা, আমার যেটা খুব পছন্দের জিনিস, তার সঙ্গে একটা আলুর তরকারি, তার সঙ্গে ডিম সেদ্ধ, একটা সুন্দর মিষ্টি আছে, আর একটা কলা আছে। এখানে যা খাওয়া দাওয়া, আমাদের ক্ষেত্রে মোটামুটি ধরো এক এক বেলায় দুবেলার খাওয়া, কিন্তু তাও অদ্ভুতভাবে খেতে পাচ্ছি। না পারছি, কালকে লেটার হাফে একটু পারছিলাম নাও, বাট এখানে যিনি রান্না করেন খুব ভালো রান্না করেন। যারা বেড়াতে ভালোবাসো এখানে আসবে, দুবেলা 3 বেলা করে হেঁটে সমুদ্রের ধারে চলে যাবে, চোখ আরাম করে নেবে। আর যারা খেতে ভালোবাসো তারা এখানে শুধু বডিটা ফেলে দেবে আর 4 বেলা করে জিভের আরাম করে নেবে। তোমরা দাগারা এলে এই নেচার ক্যাম্পে থাকতে চাইলে কিভাবে যোগাযোগ করবে, সব ডিটেলস দিয়ে রাখলাম এই ভিডিওর ডেসক্রিপশনে। সঙ্গে থাকলো আমাদের জার্নি রুটের গুগল ম্যাপের লিংক। এই পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টে লিখো। এই পর্ব নিয়ে কোনো প্রশ্ন বা সাজেশন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এই নাম্বারে। পর্বটা ভালো লাগলে প্লিজ ভিডিওটা শেয়ার করো। এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আগেই সাবস্ক্রাইব করা থাকলে বেল আইকনে ক্লিক করে দেখে নিও অল নোটিফিকেশন এনেবল আছে কিনা। আমাদের সব বেড়ানোর আপডেট হাতে গরম পেতে ইনস্টাগ্রাম ফেসবুকেও রেকর্ডিং মোডকে লাইক ফলো করে নিও। পরের পর্বে আবার দেখা হচ্ছে নতুন কোনো জার্নিতে।